হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি 2027 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য একটি বাংলা ক্লাস। তোমাদের সামনে রয়েছে তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টে যেটা পড়বে, দেখো রবীন্দ্রনাথ ঠাকুরের আফ্রিকা কবিতা। ঠিক আছে, তো এই আফ্রিকা কবিতা থেকে আমি কিন্তু তোমাদের এমসিকিউ করিয়েছি বা তোমাদের কিন্তু একটি অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর পর্ব এক করিয়েছি। তো আজকে এই রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আফ্রিকা কবিতা থেকে আমরা অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তরের শেষ পর্ব অর্থাৎ দ্বিতীয় পর্ব করব। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। ঠিক আছে, আরেকটা কথা বলবো, কবিতাটা খুব ভালো করে পড়বে, কবিতার যেসব লাইনগুলো আছে খুব ভালো করে পড়বে। ঠিক আছে, প্রত্যেকটা শব্দ মানেগুলো ভালো করে জানবে। আর একটা কথা, বাংলা বলো, ইতিহাস বলো, ভূগোল বলো, জীবনবিজ্ঞান বলো, ভৌতবিজ্ঞান বলো, এগুলোর কিন্তু কোনো শর্ট প্রশ্নের সাজেশন হয় না। আমি কিন্তু তোমাদের সাজেশন যেমন দিচ্ছি ঠিক তেমনি কিন্তু শর্ট প্রশ্নের উপরেও কিন্তু আমি ক্লাসগুলোকে করাই। তো সুতরাং টেক্সটটাকে, গল্পগুলো, কবিতাগুলোকে খুব ভালো করে পড়ো, তারপর দেখবে তোমাদের শর্ট প্রশ্ন কোনো অসুবিধা হবে না। এই প্রশ্নগুলো পড়ার আগে তুমি অবশ্যই কিন্তু তোমার টেক্সট বইটাকে ভালো করে পড়বে। ঠিক আছে, তো চলো শুরু করে দিই। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আফ্রিকা কবিতা, এখান থেকে শেষ পর্ব অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তরে। চলো শুরু করি ক্লাসটি। দেখো, বলছে কালো ঘোমটার নিচে, কালো ঘোমটার নিচে, কালো ঘোমটার নিচে, কালো ঘোমটার নিচে কি ছিল? অবগুণ্ঠিতা আফ্রিকার মানবিক রূপ উপেক্ষার আবিল দৃষ্টিতে অজ্ঞাত ছিল। পরে প্রশ্ন, অপরিচিত ছিল তোমার মানবরূপ। কার মানবরূপ অপরিচিত ছিল? সভ্যতার উগ্রতা আফ্রিকাকে তেমন স্পর্শ করেনি বলে তার মানবিকতা বোধের চিরস্নিগ্ধ রূপটি অবশিষ্ট পৃথিবীর কাছে অপরিচিত ছিল। পরে প্রশ্ন দেখো, এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে। ওরা কারা? লোহার হাতকড়ি নিয়ে আফ্রিকায় এসেছিল সাম্রাজ্যবাদী সেই মানুষ ধরার দল, যারা নেকড়ের চেয়েও হিংস্র। পরে প্রশ্ন, মানুষ ধরার দল বলতে কবিতায় কাদের বোঝানো হয়েছে? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের আফ্রিকা কবিতায় মানুষ ধরার দল বলতে সাম্রাজ্যবাদী বর্বর সভ্য জাতিকে বোঝানো হয়েছে। পরে প্রশ্ন, গর্বে যারা অন্ধ, গর্বে যারা অন্ধ তাদের প্রকৃতি কেমন ছিল? পৃথিবীর অন্যান্য ভূখণ্ডের থেকে ইউরোপের সভ্যতার আলো পড়েছিল সর্বাগ্রে। সভ্য ইউরোপীয় জাতিবর্গ আফ্রিকার সূর্যহারা অরণ্যের অন্ধকারের চেয়েও সেই গর্বে অন্ধ হয়ে উঠেছিল। পরে প্রশ্ন, সভ্যের বর্বর লোভ, এই লোভ কি করেছিল? নিজেদের সভ্যতা সম্পর্কে সাম্রাজ্যবাদীদের গর্ববোধ ছিল, কিন্তু এই সভ্যরা ছিল বর্বর ও লোভী, যা দিয়ে তারা নিজেদের নির্লজ্জ অমানুষতাকে নগ্নভাবে প্রকাশ করেছিল। পরে প্রশ্ন দেখো, নির্লজ্জ অমানুষতা বলতে কবিতায় কি বোঝানো হয়েছে? আফ্রিকা কবিতায় নির্লজ্জ অমানুষতা বলতে সাম্রাজ্যবাদী শক্তির আফ্রিকার উপর নির্মম আক্রমণকে বোঝানো হয়েছে। পরে প্রশ্ন, তোমার ভাষাহীন ক্রন্দনে, ভাষাহীন ক্রন্দন কার ছিল? আপন সত্তার রহস্য উন্মোচনে মগ্ন আফ্রিকা অকস্মাৎ সাম্রাজ্যবাদীদের দ্বারা আক্রান্ত হলে আক্রমণ প্রতিরোধে দুর্বল আফ্রিকা ভাষাহীন ক্রন্দনে ভেসে গিয়েছিল। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, আফ্রিকার অরণ্যপথ বাষ্পাকুল হয়ে উঠেছিল কেন? সাম্রাজ্যবাদীদের দ্বারা হঠাৎ আক্রান্ত হয়ে নিজস্বতা হারানোর বেদনায় আফ্রিকার ভাষাহীন ক্রন্দনে অরণ্যপথ বাষ্পাকুল হয়ে উঠেছিল। পরের প্রশ্ন, আফ্রিকার ধূলি কিভাবে পঙ্কিল হয়ে উঠেছিল? সাম্রাজ্যবাদীদের বর্বরলোভ ও নির্মম অত্যাচারে আফ্রিকাবাসীদের বেদনার অশ্রু ও প্রতিবাদের রক্ত মিশে ধূলি পঙ্কিল হয়ে উঠেছিল। পরের প্রশ্ন দেখো, আফ্রিকা কবিতায় কাদের দস্যু বলে চিহ্নিত করা হয়েছে? আফ্রিকা কবিতায় আগ্রাসী ইউরোপীয় সাম্রাজ্যবাদীদের দস্যু বলে চিহ্নিত করা হয়েছে। পরের প্রশ্ন, দস্যু পায়ের কাঁটা মারা জুতোর তলায়, দস্যু পায়ের কাঁটা মারা জুতোর তলায় কি ঘটেছিল? আফ্রিকার রক্ত ও অশ্রুতে মেশা ধূলির বিভৎস পঙ্কপিণ্ডে দস্যু পায়ের কাঁটা মারা জুতো অপমানিত ইতিহাসে চিরচিহ্ন রেখে গিয়েছিল। স্টুডেন্টস, ভিডিওটা একটু শেয়ার করে দেবে, ঠিক আছে, তোমার বন্ধুদের মাঝে। আর অবশ্যই একটু লাইক করবে, কমেন্ট করবে। আর অবশ্যই যারা নতুন আছো, যারা নতুন দেখছো আমার ভিডিওটা, চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখো। আমি কিন্তু 2027 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ইতিহাস, ভূগোল এবং বাংলার ক্লাস কিন্তু তোমাদের সামনে কন্টিনিউ দিচ্ছি, এবং তোমাদের সামনে কিন্তু ফার্স্ট ইউনিট টেস্টের 2026 সালে ফার্স্ট ইউনিট টেস্ট ইতিহাস, ভূগোল, বাংলার সাজেশনও কিন্তু দিচ্ছি। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর অবশ্যই চ্যানেলটাকে ফলো করতে ভুলো না। চলো আমরা ভিডিওটা কন্টিনিউ করি। দেখো, পরের প্রশ্ন হচ্ছে, বিভৎস কাদার পিণ্ড। বিভৎস কাদার পিণ্ড কি? প্রতিবাদের সাম্রাজ্যবাদীদের নির্মম অত্যাচারে আফ্রিকার বেদনার অশ্রু ও প্রতিবাদের রক্ত তার ধুলিতে মিশে পঙ্কিল হয়ে উঠেছিল, একেই কবি বিভৎস কাদার পিণ্ড বলেছেন। পরে প্রশ্ন, চিরচিহ্ন দিয়ে গেল।
চিরচিহ্ন বলতে কী বোঝানো হয়েছে? আফ্রিকার পবিত্র অরণ্যপথে নখ দাঁত সম্পন্ন সাম্রাজ্যবাদীদের অত্যাচারের বর্বরচিত দাগকেই কবি চিরচিহ্ন বলে চিহ্নিত করেছেন। পরে প্রশ্ন, সমুদ্র পাড়ে সেই মুহূর্তে কি ঘটেছিল? সমুদ্র পাড়ে সেই মুহূর্তেই সাম্রাজ্যবাদীদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল পুজোর ঘণ্টা এবং শিশুরা পরম নিশ্চিন্তে মায়ের কোলে খেলছিল। পরে প্রশ্ন দেখো, সমুদ্র পাড়ে সেই মুহূর্তে কবি কি করছিলেন? সমুদ্র পাড়ে সাম্রাজ্যবাদীদের পীঠস্থানে সত্যদর্শী কবিও একাগ্রচিত্তে প্রতিবাদহীন হয়ে রোমান্টিক কাব্যচর্চার মধ্যে দিয়ে সুন্দরের আরাধনা করছিলেন। পরে প্রশ্ন দেখো, প্রদোষকাল কথাটির অর্থ কী? প্রদোষকাল শব্দটির অর্থ সান্ধ্যকাল বা সায়ংকাল। সূর্য অস্ত গেলে আলো আঁধারির বিশেষ সন্ধিক্ষণটি প্রদোষকাল। পরে প্রশ্ন, প্রদোষকালের বিশেষ রূপটি কেমন ছিল? নাৎসি ও ফ্যাসিবাদের উত্থান পশ্চিম দিগন্তে প্রদোষকাল ঘনিয়ে আসার সময়খণ্ডটি ছিল ঝঞ্ঝা বাতাসে বিক্ষুব্ধ ও রুদ্ধশ্বাসে উদ্বেলতায় ভরা। পশুরা বেরিয়ে এসে কি করছিল? উগ্র জাতীয়তাবাদী নাৎসি ও ফ্যাসিবাদী রূপী পশুদের আগ্রাসনে সমগ্র ইউরোপীয় সাম্রাজ্যবাদী শক্তিগুলিও ভীত হয়েছিল। তারা গুপ্ত গহ্বর থেকে বেরিয়ে এসে হত্যালীলায় মেতেছিল এবং তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা করেছিল। পরে প্রশ্ন, অশুভ ধ্বনিতে ঘোষণা করলো। অশুভ ধ্বনিতে ঘোষণা করলো কারা কি ঘোষণা করলো? দেখো, পশ্চিমে তথা ইউরোপের দেশগুলিতে নাৎসিবাদ ও ফ্যাসিবাদের উত্থান সমগ্র মানব সমাজকে নিমজ্জিত করে অমঙ্গলের অন্ধকারে এই ভয়াবহ সমাজ পরিস্থিতিতে এই উদ্ধত সাম্রাজ্যবাদী শক্তিরাই দিনের অন্তিমকাল অর্থাৎ শুভ মুহূর্তের অবসানকাল ঘোষণা করে। পরে প্রশ্ন থাকবে, এসো যুগান্তের কবি, কবির ভূমিকাটি কি হবে? যুগান্তের কবি কল্পিত ভাবমূর্তি। বিশ্বকবির অভিলাষ অনুযায়ী এই কল্পিত কবি আফ্রিকায় অন্ধকার যুগের অবসান ঘটাতে সাম্রাজ্যবাদী শক্তির প্রতিনিধিরূপে আফ্রিকার কাছে ক্ষমা প্রার্থনা করবে। পরে প্রশ্ন, যুগান্তের কবিকে রবীন্দ্রনাথ কোথায় দাঁড়াতে বলেছেন? যুগান্তের কবিকে রবীন্দ্রনাথ মানহারা সাম্রাজ্যবাদীদের দ্বারা লাঞ্ছিত আফ্রিকার দ্বার প্রান্তে গিয়ে দাঁড়াতে বলেছেন। পরে প্রশ্ন দেখো, মানহারা মানবী কে? কবি রবীন্দ্রনাথের মানবিক কল্পনায় লুণ্ঠিতা রমণীর মতোই আফ্রিকা লাঞ্ছিত সর্বহারা। পাশবিক সাম্রাজ্যবাদীরা তার মানবতাকে লুণ্ঠন করে তাকে মানহারা করেছে। বলো, ক্ষমা করো, কিসের জন্য এই ক্ষমা প্রার্থনা? কবিকল্পিত যুগান্তের কবি পৃথিবীতে শোক শান্তি প্রতিষ্ঠার জন্য অত্যাচারী সভ্য পশুদের হয়ে সর্বহারা মানবতা লুণ্ঠিত অত্যাচারিত আফ্রিকাবাসীদের কাছে ক্ষমা প্রার্থনা করবে। হিংস্র প্রলাপ কি? কবিতা রচনাকালে বিশ্ব রাজনীতি সাম্রাজ্যবাদ ও ফ্যাসিবাদ ন্যাৎসিবাদের মিলিত আক্রমণে জর্জরিত ছিল। এদের শেষ কথাই হল দখল, লুণ্ঠন ও পাশবিক অত্যাচার। সুতরাং এই শক্তিগুলির আস্ফালনই হল হিংস্র প্রলাপ। পরে প্রশ্ন দেখো, সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণীটি কি? মানবতার পূজারী রবীন্দ্রনাথ ঠাকুর নিষ্পাপ কণ্ঠে ক্ষমা করো এই বিশুদ্ধ উচ্চারণকেই সভ্যতার শেষ পুণ্যবাণী বলে মনে করেছেন। এবং আজকের পর্বের শেষ প্রশ্ন দেখো, ক্ষমা করো উচ্চারণটি সভ্যতার শেষ পুণ্যবাণী হয়ে উঠবে কেন? মানবতাবাদী রবীন্দ্রনাথ জানতেন হিংসা দিয়ে হিংসাকে জয় করা যায় না। তাই ক্ষমা করো এই বিশুদ্ধ উচ্চারণটিকে ক্ষমার মহিমা প্রচারে তিনি পুণ্যবাণী করে তুলতে চেয়েছেন। তো এই ছিল আফ্রিকা কবিতা থেকে অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তরের শেষ পর্ব। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করো। আর যারা আমার চ্যানেলে নতুন আছো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।